নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা হাবুল মামার ভূতের ব্যবসা এবং নামক অসাধারণ হাসির ভৌতিক গল্পটির প্রথম পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। অনেক দিন পর হাবুল মামার চিঠি পেলাম। হাবুল মামা থাকেন কৃষ্ণনগর টাউন ছাড়িয়ে একটু ভেতরের দিকে। মাঝে মধ্যেই কলকাতা আসেন, আর এলেই অন্তত একটা রাত আমাদের বাড়িতে থেকে যান। হাজার অনুরোধ করলেও এক রাতের বেশি তাকে কখনো রাখা যায়নি। হাবুল মামার সেই একই উত্তর, শুধু তোদের এখানে থাকলেই হবে? এই শহরে সিকি ডজন বোন আর ভাগ্নে ভাগ্নি ছড়িয়ে আছে, তাদের কাছেও একটু যেতে হবে। তাছাড়া আমার মির্জাপুরের মেসে এক রাত্রি না কাটালে ওরা দুঃখ পাবে। হাবুল মামা নাকি দীর্ঘকাল কলকাতার মির্জাপুরের একটা মেসে থাকতেন। কলকাতায় বোমা পড়ার ভয়ে সবাই যখন কলকাতা ছেড়ে পালাতে ব্যস্ত, তখন মেসের মালিক নাকি মামাকে মেসে রেখে নিজেও আরামবাগে চলে গিয়েছিলেন। দেশের বাড়ি থেকে ফিরেছিলেন যুদ্ধ থামবার পর। ভেবেছিলেন তার মেষ বুঝি লাটে উঠেছে, কিন্তু মেসের সামনে এসে তার চক্ষু ছানা বড়া। বাড়িটা নতুন রং করা হয়েছে, ঘর ভর্তি গিজগিজ করছে লোক। সুটকেস হাতে তাকে দেখে মেসের নতুন ম্যানেজার হাত জোড় করে বললেন, দুঃখিত, আমাদের এখানে কোনো জায়গা নেই। মেসের মালিক নিবারণবাবু ঢোক গিলে জিজ্ঞেস করেছিলেন, আজ্ঞে এই মেসে হাবুল হালদার বলে এখনো কেউ আছেন? ছোকরা ম্যানেজার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আজ্ঞে আছেন। হাবুল মামা ওপর থেকে নেমে আসতেই নিবারণবাবু মামাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠে বলেছিলেন, হাবুলদা, এই মেস কার? হাবুল মামা উত্তর দিয়েছিলেন, আপনার। মামার উত্তর পেয়েও নিবারণবাবুর কান্না থামে না। কাঁদতে কাঁদতেই বলে চলেন, মেসের এমন বারবারন্ত হলো কেমন করে? হাবুল মামা নিবারণবাবুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিলেন, কলকাতায় বিস্তর কাবুলির কাছ থেকে আপনার নামে টাকা ধার করেছি। কাগজে বিজ্ঞাপন দিয়ে বলেছি বোমা প্রুফ, অর্থাৎ বুলেট প্রুফ পদ্ধতিতে বাড়িটা তৈরি। এই মেসে থাকলে সহজ কিস্তিতে টাকা ধার দেওয়া হয়। এখানে যত বোর্ডার দেখছেন আর সবই উত্তমর্ণ আর অধমর্ণ। টাকা ধার দেবার জন্য কাবুলিওয়ালা আছে, আর ধার নেবার জন্য লোকও আছে। মানে ধার দেবার ও ধার নেবার দুপক্ষই এই মেসে আছেন, দিব্যি চলছে। অতএব মেস ছাড়ার পর সেই নিবারণবাবু হাবুল মামার দুটি হাত ধরে বিস্তর কেঁদে কেটে অনুরোধ করেছিলেন, কলকাতায় এলেই একটিবার আপনার পায়ের ধুলো এই মেসে দেবেন। হাবুল মামা বলেছিলেন, পায়ের ধুলো দিতে পারবো না, আমার পায়ে জুতো থাকে। জুতোর ধুলোতে যদি আপত্তি না থাকে তবে তা দিতে পারি। নিবারণবাবু বিষম খেয়ে বলে উঠেছিলেন, আজ্ঞে তাই দেবেন। অতীতের সেই প্রতিশ্রুতি রাখতে হাবুল মামা কলকাতা এলেই একটি রাত ওই মেসে কাটিয়ে যান। হাবুল মামা সম্পর্কে আরও একটি তথ্য জানিয়ে রাখা ভালো। হাবুল মামা অভ্যাসবশে কখনো চিঠি লেখেন না। তার কাছ থেকে চিঠি আসা মানেই একটা দারুণ চাঞ্চল্যকর কোনো সংবাদ আসা। অনেকে যেমন নববর্ষে বিজয়ায় আত্মীয়দের কাছে চিঠি দেয়, মাঝে মধ্যে পত্রালাপ করে কুশল জানতে চায়, হাবুল মামার মধ্যে সেসব নেই। যেমন বছর দুয়েক আগে হাবুল মামা একবার চিঠি দিয়ে জানালেন, গত মাস থেকে ভূতের ব্যবসা করছি। ব্যবসা বেশ ভালোই চলছে। ব্যবসায় নেমে দেখছি জগতে ভূতের কোনো অভাব নেই। ভূত নেবারও অনেক লোক অর্থাৎ খদ্দের পাওয়া যাচ্ছে, সবই বিদেশি খদ্দের। এই একটা ব্যবসা যেখানে ডিমান্ডের চাইতে সাপ্লাই বেশি। আগ্রহ থাকলে চলে আয়। এমন একটা জিনিস দেখবার আগ্রহ কার না হয়? অতএব কাল বিলম্ব না করে পরদিন দুপুরেই লালগোলা ধরে কৃষ্ণনগরে গিয়ে হাজির হয়েছিলাম। মামার বাড়ির সামনে রিক্সা থেকে নামতেই আমি চমকে উঠে দেখলুম বসবার ঘরের দরজার ওপর সাইনবোর্ড টাঙানো হয়েছে। তাতে লেখা ভূত বিপণী। নিচে অপেক্ষাকৃত ছোট অক্ষরে লেখা আছে, রকমারি ভূত, অর্ডার অনুযায়ী সাপ্লাই দেওয়া হয়।
আমি যখন ভূত বিপণীর মালিক হাবুল মামার মুখোমুখি হলাম তখন দেখি একজোড়া সাহেব মেম মামার সামনে বসে ভূতদের দরদাম এবং স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করছেন। মামার মাথার পেছনে 5 রকম ভাষার মূল্য তালিকা টাঙানো হয়েছে। মামা চোখের ইশারায় বসতে বললেন। আমি দেখলাম ভূতের মূল্য তালিকায় রয়েছে ব্রহ্মদত্তি 500 টাকা, মামদভূত 300 টাকা, শাকচুন্নির দেখলাম 3 রকম শ্রেণী, ওদের দাম 300 থেকে 450-র মধ্যে। সবচেয়ে কম দাম ভাগাড়ে ভূতের, মাত্র 150 টাকা, জলাভূত 250, আর স্কন্ধ কাটার পাশে লেখা আছে আউট অফ স্টক। একজোড়া সাহেব মেম অনেকক্ষণ কথা বলে 1 পিস মামদভূতের জন্য দর করে 100 টাকা অগ্রিম দিয়ে রসিদ নিয়ে গেলেন। সাহেব মেম চলে যেতেই হাবুল মামা বললেন, লালগোলাই এলি? আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আমি অবাক চোখে আমার কীর্তিমান মামাকে দেখতে দেখতে বললাম, লালগোলাতেই এলাম, কিন্তু তোমার ব্যাপারটা কি? এত রকমের ভূত পাচ্ছ কোথায়? মামা বললেন, চল ভেতরে চল, স্নান টান করে খেতে বসার সময় ভূত ধরার কায়দাটা তোকে শিখিয়ে দেব। স্নান খাওয়ার জন্য আমার কোনো আগ্রহই ছিল না, আমি স্রেফ ভূতেদের ব্যাপারটা জানার জন্য অধীর ছিলাম। সেজন্য খেতে বসে আমিই বললাম, তোমার ভূতগুলো থাকে কোথায়? মামা ভাতের থালা টেনে নিতে বললেন, কেন, আমাদের পৈতৃক খামার বাড়িতে। তাছাড়া জায়গা কোথায় বল? 5 ফরমাস খাটার জন্য 2-3টে ভূত অবশ্য এ বাড়িতে রেখে দিয়েছি। দিনের বেলা হলেও আমার গায়ে কাটা দিয়ে উঠল। আমি বললাম, ওরা কোন ঘরে আছে? মামা ভাত চিবোতে চিবোতে খুব সহজ গলায় বললেন, বললাম না 5 ফরমাস খাটার জন্য রেখেছি, তা ওদের ঘরে আটকে রাখলে কাজ করবে কি করে? আমার শরীরের বোধহয় সব কটা রোমকূপ ততক্ষণে দাঁড়িয়ে গেছে। আমি বললাম, ওরা তোমার এখানে কি কাজ করে? মামা আগের মতোই সহজ গলায় বললেন, যে তোকে ইদারা থেকে স্নানের জল তুলে দিলে সেটা একটা মামদো, আর ইদারার পাশে বসে যে বাসন মাজছিল সেটা ভাগাড়ে, গেছো একটা আছে, ওটাকে পাঠিয়েছি আমার সিগারেট আনতে। আমি ইদারার দিকে তাকালাম, মামদোটা আমার দিকেই তাকিয়ে মিটিমিটি করে হাসছে দেখে আমার নিঃশ্বাস ফুরিয়ে এলো। হাতে ভাত তুলেছিলাম খাবো বলে, সেগুলো হাত থেকে ঝুরঝুর করে পাতে পড়ে গেল। যেন কিছুই ঘটেনি এমন ভাব করে মামা বললেন, ও কি, খাচ্ছিস না কেন? রান্না ভালো হয়নি? আমি জবাব দেওয়ার আগেই মামা বললেন, চিংড়ির বাটি চচ্চড়িটা খেয়ে দেখ, দারুণ হয়েছে। মামা যখন সঙ্গে আছেন তখন কোনো অঘটন ঘটবে না এই ভরসায় চিংড়ির বাটি চচ্চড়িটা দিয়ে ভাত মেখে যখন মুখে তুলতে যাব, ঠিক তখনই মামা বেশ গর্বের সঙ্গে বললেন, একটু বেশি কথা বলে বটে, কিন্তু শাকচুন্নিটার রান্নার হাত অতি চমৎকার। চিংড়িটা রেঁধেছে বড় ভালো, যে কোনো 5 স্টার হোটেলের সঙ্গে টেক্কা দিতে পারে। রাত্রে মাংসের দো পেঁয়াজি রাঁধতে বলবো, দেখবি কেমন খাসা বানায়। এরপর খাওয়ার মতো সাহস আমার ছিল না, কিন্তু খাবার ছেড়ে উঠে যাবারও উপায় নেই। হাত ধুতে যেতে হবে সেই ইদারার কাছে, সেখানে মামদো আর ভাগাড়ে পাশাপাশি রয়েছে। মামার এই বাড়িতে একতলায় খান 7 ঘর, ওপরে খান 4। কোন ঘরে যে কারা কারা রয়েছেন সেটা নিশ্চিন্তভাবে জানা না থাকায় খাবার টেবিলেই বসে বসে ঘামতে লাগলুম। চরম বিপদ ঘনিয়ে এলো রাত্রিবেলা। মামার আর আমার পাশাপাশি ঘর, ইচ্ছে ছিল এক ঘরেই থাকি, কিন্তু মামা আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেছেন। আপত্তি করতে যাবার আগে মনে হলো, মামা যদি আমাকে ভীতু ভেবে ফেলেন। ভেতরের দরজাটা খোলা রইল। বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম, কাল দুপুরের লালগোলা ধরে কলকাতা চলে যাব। বিছানায় শোবার পর মামার কথা থেকে জানা গেল, গেছো নাকি আমার বিছানা পেতে দিয়ে গেছে। এ কথা শোনার পর কে আর ঘুমোতে পারে? আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে আছি। ও ঘর থেকে মাঝে মধ্যেই মামা হাঁকছেন, ওরে মামদো, খোকার ঘরে খাবার জল রেখে আয়, রাতে যদি তেষ্টা পায়। একটু পরেই অন্ধকার টেবিলের ওপর জল রেখে যাওয়ার শব্দ শোনা গেল। খানিক বাদে মামা হাঁকলেন, ভাগাড়ে, বৃষ্টি এলে খোকার জানালাটা বন্ধ করে দিয়ে তুই বারান্দা থেকে উঠে খোকার ঘরে শুয়ে পড়িস। একজন লোককে ভয়ে ভাব নাই
আর অতীব উৎকণ্ঠায় রাত জাগিয়ে রাখার পক্ষে মামার এই হাঁকড়ানি যথেষ্ট। সারা রাত্রি আমার ঘুম এলো না। শেষ রাতের দিকে বৃষ্টি আসতেই আমার শিয়রের জানালা পটাপট বন্ধ করে দিল। বোধহয় ওটা ভাগাড়ের কাজ। এরপরই ওর আমার ঘরে এসে শোবার কথা। আমি উঠে বসলুম। বিলক্ষণ টের পেলুম কেউ একজন আমার ঘরে এসে মাদুর জাতীয় কিছু একটা বিছিয়ে শুয়ে পড়ল। আমি যার ভয়ে বিছানায় উঠে জেগে রইলুম, সেই ভাগাড়ে ভূত আমারই ঘরে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। ভূতেরও কি নাক ডাকে? আমি ঠিক জানি না, কেননা ইতিপূর্বে কোনো ভূতের সঙ্গে এক ঘরে রাত্রিবাসের অভিজ্ঞতা আমার ছিল না। এখন ভাবছি ওরাও দিব্যি মানুষের মতো নাক ডাকে। অন্তত ভাগাড়ে ভূত যে ডাকে তাতে বিন্দুমাত্র সন্দেহ আর রইল না। ঘর বদলে মামার কাছে যাবারও উপায় নেই। কে জানে, হয়তো মামার ঘরের মেঝেতে মামদো শুয়ে আছে। হাবুল মামা, মামদো আর ভাগাড়ে, এই তিনজনের নাকের ডাকে মনে হচ্ছে দুটো ঘরের মধ্যে একটা হুন্ডা মোটর সাইকেল চক্কর মারছে। সকাল হবার একটু আগে বসে বসেই ঝিমুনি এসেছিল। ওরই মধ্যে মাদুর গোটাবার সরসর শব্দ শুনে তাকিয়ে দেখি শ্রীমান ভাগাড়ে মাদুর বগলে নিয়ে চলে যাচ্ছে। সারা রাত যখন কোনো দুষ্টুমি করেনি তখন দিনের বেলায় নিশ্চয়ই করবে না, এই বিবেচনা করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লুম। ঘুম থেকে উঠে দেখি মামা নেই। তাড়াতাড়ি নিচে নামলুম। মামা ততক্ষণে তার ভূত বিপণি খুলে বসে গেছেন। মামার মুখেই শুনলাম আজ একজোড়া মামদো ডেলিভারি হবে। খামার বাড়িতে ডেলিভারি ভ্যান চলে গেছে। এক সাহেব দাঁড়িয়েছিলেন ভূত ডেলিভারি নেবার জন্য। আগামীকাল ওই একজোড়া মামদো নিয়ে তিনি অস্ট্রেলিয়া চলে যাবেন। ভূতদের পাসপোর্ট পেতে যে কি ঝামেলা হয়েছে সেই কথা সবিস্তারে বলছিলেন সাহেবটি। খানিক বাদে ডেলিভারি ভ্যানে চেপে একজোড়া মামদো এলো। ডেলিভারি ভ্যান মানে 3 চাকার সাইকেল রিক্সা ভ্যান। মামদো দুজন বসেছিল ভ্যানের ওপর। ছেলে হোস্টেলে যাবার সময় বাবা যেমন গায়ে মাথায় হাত বুলিয়ে দেন, মামাও তেমনি মামদো দুটোর পিঠে হাত বুলিয়ে বললেন, মন দিয়ে কাজ করবে, একদম দুষ্টুমি করবে না। কোম্পানির গুডউইল যেন তোমাদের জন্য খারাপ না হয়। এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব। গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির দ্বিতীয় পর্ব।